বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছি আমি সাগর ভূঁইয়া। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্যাল অধ্যায় চূড়ান্তকরণ বা কাম্যকরণ নিয়ে। চলো প্রথমত আমরা জেনে নিই এই চূড়ান্তকরণ বা কাম্যকরণ কাকে বলে। সাধারণভাবে আমরা চরম মান বা কাম্য মানকে একই মনে করে থাকি, কিন্তু না, প্রয়োগের দৃষ্টিকোণ থেকে এগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। চরম মান শব্দটি বিশুদ্ধ গণিতে ব্যবহৃত হয়, আর এই কাম্যমান শব্দটি সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতিতে ব্যবহৃত হয়। আমরা জানি অপেক্ষক কাকে বলে। স্বাধীন চলকের মানের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক রূপকে অপেক্ষক বলে। তো অর্থনীতিতে কোনো একটি অপেক্ষকের স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে বলা হয় কাম্যমান। আর এই কাম্যমান নির্ণয়করণের পদ্ধতিকে বলা হয় চূড়ান্তকরণ বা কাম্যকরণ। এখন তোমরা বলতে পারো যে একটি অপেক্ষকের সর্বনিম্ন মানটি কিভাবে কাম্যমান হতে পারে। দেখো, মুনাফা অপেক্ষক বা আয় অপেক্ষক এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চকরণটা হয় কি কাম্যমান। আর যদি ব্যয় অপেক্ষকের ক্ষেত্রে সর্বনিম্নকরণটি হচ্ছে কি কাম্যমান। কেন? একজন উৎপাদক বা বিক্রেতা চায় তার উৎপাদন ব্যয় বা খরচটা কি করতে, সর্বনিম্ন করতে, যার কারণে তার কাছে কোনো একটি অপেক্ষকের সর্বনিম্ন মানটি হচ্ছে কি কাম্যমান। আর ক্রেতা বা ভোক্তা তারা চায় উপযোগটা কি করতে, সর্বোচ্চ করতে, তাদের কাছে সর্বোচ্চ মানটাই হচ্ছে কি কাম্যমান। আর এই কাম্যমান নির্ণয়করণ পদ্ধতিকে বলা হয় কাম্যকরণ। আর আজকে আমরা এই কাম্যকরণ বা চূড়ান্তকরণ নির্ণয়করণ শিখব। কোনো একটি অপেক্ষকে স্বাধীন চলক একটিও থাকতে পারে এবং একাধিকও থাকতে পারে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা একটি স্বাধীন চলক থাকলে কিভাবে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ নির্ণয় করা হয় সেটি শিখেছি। আমরা জানি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ বা চূড়ান্তকরণের ক্ষেত্রে দুটি শর্ত পালিত হয়। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, অপরটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে যখন আমরা কোন একটি অপেক্ষকে স্বাধীন চলকের মান নির্ণয় করব, সেটার কাজ হয় প্রয়োজনীয় শর্তে। আর পর্যাপ্ত শর্তে অপেক্ষকটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন সেটি নির্ণয় করা হয়। আজকে আমরা একটি অপেক্ষকে যদি দুটি স্বাধীন চলক থাকে কিভাবে আমরা চূড়ান্তকরণ নির্ণয় করব সেটা শিখব। আর একটি অপেক্ষকে দুটি স্বাধীন চলক থাকলেও এখানে চূড়ান্তকরণ বা সর্বোচ্চ সর্বনিম্নকরণের ক্ষেত্রে দুটি শর্তই পালিত হয়। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। তবে এখানে একটু ক্রিটিক্যাল, যার কারণে আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিব। এই নোটটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের জন্য এই সর্বোচ্চকরণ দুই চলকের সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ তেমন একটা অসুবিধা হবে না। চলো আমরা আগে নোটটা করে নেই। আমরা জানি কোন একটি অপেক্ষকে স্বাধীন চলক একটি থাকুক বা দুটি থাকুক, প্রয়োজনীয় শর্তে আমরা স্বাধীন চলকের মান বের করব। আর পর্যাপ্ত শর্তে এটা কি সর্বোচ্চ সর্বনিম্ন সেটা নির্ণয় করব। যার কারণে একটু নোট করে নাও, যদি পর্যাপ্ত শর্তে ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াই বড় হয় আর এফ স্কোয়ার এক্স ওয়াইটা ছোট হয়, তবে অপেক্ষকটি হতে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন বিন্দু পাওয়া যায়। দেখো, আমরা শিখলাম যদি ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই এই দুইটার গুণফল বড় আর এফ স্কোয়ার এক্স ওয়াই এটার মানটা পর্যাপ্ত শর্তে ছোট হয়,
তাহলে অপেক্ষকটা হয় সর্বোচ্চ হবে, না হয় কি হবে, সর্বনিম্ন হবে। এখন কখন সর্বোচ্চ হবে আর কখন সর্বনিম্ন হবে? যদি ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই ঋণাত্মক হয়, তবে অপেক্ষকটি সর্বোচ্চ হবে। আর যদি ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই ধনাত্মক হয়, তবে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। আবার সবাই নোটটা করে নাও, যদি পর্যাপ্ত শর্তে ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াই ছোট আর এফ স্কোয়ার এক্স ওয়াই এর মানটা বড় হয়, তবে অপেক্ষকটি হতে অনমনীয় বিন্দু অথবা স্যাডেল বিন্দু পাওয়া যাবে। এখন কখন অনমনীয় বিন্দু হবে আর কখন স্যাডেল বিন্দু হবে? যদি আমাদের এই ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই একই চিহ্নযুক্ত হলে, একই চিহ্নযুক্ত হলে অপেক্ষকটি হতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আর যদি ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই হতে বা ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই ভিন্ন চিহ্নযুক্ত হলে অপেক্ষকটি হতে স্যাডেল বিন্দু পাওয়া যাবে। শুনো, তো প্রথমে আমরা পর্যাপ্ত শর্তে দেখব যে ফাংশন অফ এক্স এক্স আর ওয়াই ওয়াই এর গুণফল বড় নাকি এফ স্কোয়ার এক্স ওয়াইটা বড়। যদি ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই এর গুণফলটা বড় হয় আর এফ স্কোয়ার এক্স ওয়াইটা ছোট হয়, তাহলে অপেক্ষকটি হয় সর্বোচ্চ, না হয় কি হবে, সর্বনিম্ন। ফাংশন অফ এক্স এক্স এর মানও প্লাস ওয়াই ওয়াই এর মানও প্লাস, তাহলে অপেক্ষকটা হবে সর্বনিম্ন। আর ফাংশন অফ এক্স এক্স এর মানও হচ্ছে মাইনাস, ওয়াই ওয়াই এর মানও হচ্ছে কি মাইনাস, তাহলে অপেক্ষকটা হবে কি সর্বোচ্চ। আবার যদি পর্যাপ্ত শর্তে এই ফাংশন অফ এক্স এক্স এর মান আর ফাংশন অফ ওয়াই ওয়াই এর গুণফলের মানটা ছোট আর এফ স্কোয়ার এক্স ওয়াই এই গুণফলটা বড় হয়, তবে অপেক্ষকটা হতে হয় অনমনীয় বিন্দু পাওয়া যাবে, না হয় স্যাডেল বিন্দু পাওয়া যাবে। ধরো ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই দুইটা একই চিহ্নযুক্ত, অর্থাৎ এক্স এক্স এর মানও প্লাস ওয়াই ওয়াই এর মানও কি প্লাস, তাহলে অপেক্ষকটা হতে অনমনীয় বিন্দু
পাওয়া যাবে। আর যদি ফাংশন অফ এক্স এক্স এর মানও মাইনাস ওয়াই ওয়াই এর মানও কি মাইনাস, তখনও অপেক্ষকটা থেকে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। বাট ফাংশন অফ এক্স এক্স এর মান প্লাস আর ওয়াই ওয়াই এর মানটা কি মাইনাস, তাহলে এটা কি ভিন্ন চিহ্নযুক্ত না? বা ফাংশন অফ এক্স এক্স এর মান মাইনাস আর ফাংশন অফ ওয়াই ওয়াই এর মানটা কি প্লাস, তাও তো আমাদের ভিন্ন চিহ্নযুক্ত, তখন অপেক্ষকটি হতে স্যাডেল বিন্দু পাওয়া যাবে। তাহলে তোমাদেরকে এই নোটটুকু মাথায় রাখলে তাহলে পর্যাপ্ত শর্তে গিয়ে তোমাদেরকে আর সিদ্ধান্তহীনতা ভুগতে হবে না। এটা দুই চলকের চূড়ান্তকরণ করার আগে সবাই এটা নোট করে রাখবা। ওকে, চলো আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করি। দেখো এখানে একটি জেড অপেক্ষক দেওয়া আছে, এখানে লেখা আছে 60x + 34y - 4xy - 6x² - 3y² + 5। অপেক্ষকটি হতে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু অথবা স্যাডেল বিন্দু অনমনীয় বিন্দু নির্ণয় করো। এক্ষেত্রে আমাকে প্রথমত প্রয়োজনীয় শর্তে যেতে হবে, কারণ আমরা জানি এই চূড়ান্তকরণের ক্ষেত্রে দুটি শর্ত ব্যবহৃত হয়, একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত আমরা অপেক্ষকটি হতে কি বের করি, স্বাধীন চলকের মান নির্ণয় করি। এখন আমরা এই প্রয়োজনীয় শর্ত থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব, তাহলে আমাদের প্রয়োজনীয় শর্তের কাজ শেষ। তো প্রয়োজনীয় শর্তে আগে আমরা করতাম হচ্ছে dy/dx একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, আর এখন স্বাধীন চলক কয়টি, দুইটি, তাহলে এখন আমরা ইউজ করব Δy/Δx অথবা এটা ইউজ করব ত্রিভুজাকৃতির Δy/Δx। কেন এখন আর কিন্তু এটা ইউজ করা যাবে না, কেন এখানে স্বাধীন চলক কয়টি, দুইটি। স্বাধীন চলক একটির ক্ষেত্রে এটা ইউজ করতে হবে, আর স্বাধীন চলক যখন একাধিক হবে তখন এগুলো ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? চলো ওকে, এখন আসো আমরা প্রথমে লিখলাম ডেল্টা জেড ডিভাইডেড বাই ডেল্টা ইকুয়াল ডেল্টা জেড ডিভাইড বাই ডেল্টা এক্স। অর্থাৎ এই যে জেড অপেক্ষক এটাকে এখন আমরা অন্তর্করণ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এখানে আমরা লিখে নিই 60x + 34y - 4xy - 6x² - 3y² + 5 ইকুয়ালস কত হবে 0। বা এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, আমরা জানি অন্তর্কলন বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ঘাতের নিয়মটা কি, স্বাধীন চলকের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে কি হবে, এক বিয়োগ হবে। দেখো এখানে আমাদের এই যে এক্স এর উপরে কোনো পাওয়ার নাই মানে কি আছে, 1 আছে, তাহলে 1টা আগে আসবে, 1 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 1 আগে এসে গুণ হলে কি হলো 60 হলো, 1 থেকে 1 গেলে কত হবে 0, এক্স এর উপর 0 মানে কি 1, তাহলে আমাকে এক্স কে অন্তর্কলন করলে হয় 1, 1 এর সাথে 60 কে গুণ করলে কি হবে 60 হবে। প্লাস এখানে এক্স নাই তাহলে কি হবে 0, এখানে এক্স আছে, এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে এক্স কে অন্তর্কলন করলে 1ই হবে, 1 এর সাথে -4y কে গুণ করলে কি হবে -4y। এখানে এক্স এর উপরে পাওয়ার 2 আছে, 2তে এসে যদি 6 এর সাথে গুণ হয় কি হবে 12, আর এক্স থেকে 2 এর থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে কি থাকবে 1 থাকবে। আর কোথাও কি এক্স আছে না, ইকুয়াল 0। বা এখানে আমরা -12x টাকে বাম পাশে রেখে দিলাম, আদার্স ডান পাশে নিয়ে গেলাম, +60 এখানে এসে হলো -60, -4y এখানে এসে হয়ে গেল +4y। বা x ইকুয়াল -60 + 4y ডিভাইডেড বাই -12। সুতরাং x ইকুয়াল 60/12 কত হবে, মাইনাস মাইনাসে +5 প্লাস মাইনাসে -4/12 ইকুয়ালস 0.33y। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপরে আমরা আবার ডেল্টা জেড ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ জেড অপেক্ষকটাকে অন্তর্কলন করব কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এখানে আমরা সম্পূর্ণ জেড অপেক্ষক, এই লাইনটাকে আবার লিখবো, আমি লিখলাম না, তোমরা লিখে নিও পরীক্ষায়। এখন এখানে কি ওয়াই আছে না, তাহলে কি হবে 0। এখানে ওয়াই আছে, হ্যাঁ, ওয়াই কে অন্তর্কলন করলে 1, 1টা 34 এর সাথে গুণ করলে কি হবে 34। এখানে ওয়াই আছে, ওয়াই কে অন্তর্কলন করলে 1, 1 এর সাথে -4x কে গুণ করলে কি হবে -4x। এখানে ওয়াই নাই 0,
এখানে ওয়াই আছে, ওয়াই এর উপরে পাওয়ার 2 আছে, এটা 3 এর সাথে এসে গুণ হলে কত হবে 6, আর ওয়াই এর উপর পাওয়ার 2 থেকে 1 গেলে কত হবে 1ই হবে, আর কোথাও ওয়াই নাই, তাহলে ইকুয়ালস কি হবে 0। যেহেতু আমরা 1 নম্বর সমীকরণও এক্স রাখলাম বাম পাশে, এখানেও আমরা শুধুমাত্র এক্স কে রাখবো, আদার্স নিয়ে যাব ডান পাশে, অর্থাৎ -4x প্লাস 34, এখানে আসলে কত হবে -34 প্লাস -6y, এখানে আসলে হবে +6y, বা এই যে -4 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, x ইকুয়ালস -34 প্লাস 6y ডিভাইডেড বাই -4। সুতরাং আমাদের এই যে x ইকুয়াল থাকছে 34 ডিভাইডেড বাই 4, 34 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস প্লাস 8.5, কারণ এখানে 34 তো মাইনাসের, 4 তো কি মাইনাসের, মাইনাসে প্লাস 8.5, প্লাস মাইনাসে -1.5y, এটাকে ধরে নিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এখন আসো আমরা 1 নাম্বারটাও x সমীকরণ, 2 নাম্বারটাও কি x সমীকরণ, এখন আমরা 1 ও 2 নাম্বারকে সমতা করব। এখানে লিখি 1 ও 2 নং সমতা করে পাই। হ্যাঁ, 1 ও 2 নংকে যদি এখন আমরা সমতা করতে যাই, তাহলে 1 নং এ আছে কত 5 -0.33y, আর 2 নম্বরে x এর মান আছে কত 8.5 -1.5y। এখন যেহেতু আমরা এখানে y এর মান বের করব, y গুলো চলে আসবে বাম পাশে, স্থির মানগুলো চলে যাবে ডান পাশে, অর্থাৎ -0.33y, আর মাইনাসটা এখানে আসলে +1.5y, আর এখানে থাকছে 8.5, আর +5 এখানে এসে হয়ে গেল -5, বা এই যে +1.5 আর -0.33 এটাকে যোগ বিয়োগ করলে হয় 1.17y, আর 8.5 থেকে যদি 5 বিয়োগ দিই থাকে কত 3.5, বা y এর সাথে 1.17টা গুণ আকারে আছে, 3.5 এর সাথে গেলে কি হবে ভাগ হবে, 3.5 ডিভাইডেড বাই 1.17, সুতরাং y এর মানটা আসে 3। হ্যাঁ, এখন এই y এর মান আমরা 1 নং এ বসালে যা পাবো 2 নং এ বসালেও তাই পাবো। দেখো আমরা যদি y এর মানটা 1 নং এ বসাই, x ইকুয়ালস 5 -0.33, y এর জায়গায় কত লিখবো 3, তাহলে এটাকে গুণ করলে হয় 1, 5 থেকে 1 গেলে কত হয় 4 হয়। আবার আমরা যদি 2 নং সমীকরণে বসাতাম, তাহলে 1.5 এর সাথে 3 কে গুণ করলে কি হতো 4.5, আর এই 4.5 থেকে আমরা যদি এই 4.5 এর সাথে আমরা যদি a কে গুণ করতাম, 3 কে গুণ করতাম, 4.5 এর সাথে আমরা যদি 8.5 থেকে 4.5 কে বিয়োগ দিতাম, তাহলে কি হতো x এর মান 4ই হতো। হ্যাঁ, তো আমরা y এর মান কত পেলাম 3 পেলাম, আর x এর মান কত পেলাম 4 পেলাম, তাহলে আমাদের প্রয়োজনীয় শর্তের কাজ শেষ। এখন আমরা চলে যাব কিসে পর্যাপ্ত শর্তে। চলো আমরা পর্যাপ্ত শর্তে যাই। আসো পর্যাপ্ত শর্তে আমরা বের করব ফাংশন অফ x, এটার মান, ফাংশন অফ y এর মান, ফাংশন অফ xy এর মান, আর f² xy এর মান। হ্যাঁ, তো এখন আসো আমরা ফাংশন অফ x টা কিভাবে বের করব। শোনো, এই যে আমরা z অপেক্ষককে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি না, এটাকে বলা যায় ফাংশন অফ x। আমরা z অপেক্ষককে y এর সাপেক্ষে অন্তর্কলন করছি না, এটাকে বলা যায় ফাংশন অফ y। হ্যাঁ, তো এই যে ফাংশন অফ x কে আমরা যদি আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করি, অর্থাৎ এই যে প্রথমে z অপেক্ষককে x এর সাপেক্ষে অন্তর্কলন করে আমরা কি এটা পাইছি না, হ্যাঁ, তারপরে
ফাংশন অফ জেড কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে কি পাইছি, এটা পাইছি। হ্যাঁ, এখন এই ফাংশন অফ এক্স কে আমরা যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এটাকে বলা হবে ফাংশন অফ এক্স এক্স। আবার এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে বলা হবে ফাংশন অফ এক্স ওয়াই। আর এই যে ফাংশন অফ ওয়াই, এটাকে অন্তর্কলন করে আমরা যেটা পাইছি সেটাকে যদি আবার পুনরায় অন্তর্কলন করি, এটাকে বলা হবে কি ফাংশন অফ ওয়াই। চলো দেখা যাক। তাহলে এই যে ফাংশন অফ এক্স, এটাকে আমরা আবার এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এক্স কে অন্তর্কলন করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে কি হবে -12। তাহলে আমরা ফাংশন অফ এক্স এক্স এর মান কত পেলাম, -12 পেলাম। হ্যাঁ, এরপরে ফাংশন অফ ওয়াই ওয়াই, ফাংশন অফ ওয়াই ওয়াইটা কিভাবে পাবো আমরা, এই যে দেখো আমাদের এখানে এটাকে যদি আমরা এখন ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি, এখানে ওয়াই আছে না 0, এখানে ওয়াই আছে না 0, এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কত হয় -6। তাহলে ফাংশন অফ ওয়াই ওয়াই এর মান কত, -6। ফাংশন অফ এক্স ওয়াই, অর্থাৎ ফাংশন অফ এক্স কে জেড অপেক্ষককে আমরা ফাংশন অফ এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে যেটা পাইছি সেটাকে আবার আমরা যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে ফাংশন অফ এক্স ওয়াই পাবো। কি পাবো, ফাংশন অফ এক্স ওয়াই। অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স, এটাকে এখন আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করব, ওয়াই এর সাপেক্ষে, কত হবে -4। অথবা ফাংশন অফ ওয়াই কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, ফাংশন অফ এক্স ওয়াই যে কথা, ফাংশন অফ ওয়াই এক্স টা একই কথা। দেখো ফাংশন অফ ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি তাও কত হয় -4। তাহলে আমরা ফাংশন অফ এক্স ওয়াই এর মান কত পেলাম, -4। আর দেখো এফ স্কোয়ার এক্স ওয়াই, ওই যে আমরা ফাংশন অফ যে এক্স ওয়াইটা পাবো এটাকে হোল স্কোয়ার করব। যেমন এখানে কত পেলাম -4, -4 কে হোল স্কোয়ার করলে কত হবে +16। হ্যাঁ, এখন ওই যে আমরা ক্লাস শুরুর আগে একটা নোট লিখলাম না, কি নোট লিখেছিলাম, যে ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াইটা কত আসে দেখি। আমাদের ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াই অর্থাৎ -12 ইন্টু কত 6, মাইনাস মাইনাসে +72। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যেহেতু ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াইটা কি বড়, আর এফ স্কোয়ার এক্স ওয়াইটা কি ছোট। এবং তো দেখো এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, তাহলে অপেক্ষকটা কি হবে, হয় সর্বোচ্চ হবে, না হয় সর্বনিম্ন হবে, তাই না? এখন কিন্তু অনমনীয় বিন্দু আর স্যাডেল বিন্দু হবে না, হতো যদি এটা বড় হতো। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে অপেক্ষকটা হয় সর্বোচ্চ, না হয় কি হবে সর্বনিম্ন। তাহলে এটা কি সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে? দেখো ফাংশন অফ এক্স এক্স এর মানও কি মাইনাস, ফাংশন অফ ওয়াই ওয়াই এর মানও কি মাইনাস, তাহলে জেড অপেক্ষকটা কি হবে, সর্বোচ্চ হবে। তো আমরা লিখবো যেহেতু ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই গ্রেটার দেন এফ স্কোয়ার এক্স ওয়াই এবং ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই ঋণাত্মক, সেহেতু জেড অপেক্ষকটি সর্বোচ্চ। এখন তোমাকে যদি সর্বোচ্চ মান বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের যে জেড অপেক্ষকটা আছে ওই জেড অপেক্ষকে স্বাধীন চলক এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দিলে তুমি যে ক্যালকুলেশন মানটা পাবা সেটা হবে কি তোমার সর্বোচ্চ মান। তো দেখো তোমরা হয়তো পর্যাপ্ত শর্ত অনেকে এখনো ক্লিয়ার না, আমি আবারও বলছি ফাংশন অফ এক্স এক্স মানে হচ্ছে আমরা যে ওই যে জেড অপেক্ষকটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি, করে যে লাইনটা পাইছি এটাকে বলা হয় ফাংশন অফ এক্স, আর এটা হচ্ছে কি ফাংশন অফ ওয়াই। এই ফাংশন অফ এক্স কে যদি আমরা আবার এক্স এর সাপেক্ষে, এই যে এই পুরো লাইনটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে হবে ফাংশন অফ এক্স এক্স। তো দেখো এটাকে পুরা লাইনটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এখানে এক্স নাই 0, এখানে এক্স নাই 0, এখানে এক্স আছে, এটাকে অন্তর্কলন করলে 1, -12 এর সাথে গুণ করলে ফাংশন অফ এক্স এক্স কত -12। ফাংশন অফ ওয়াই ওয়াই, এই যে এই লাইনটাকে যদি আমরা জেড কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে যেটা পাইছি সেটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, আর এই লাইনটাকে আমরা যদি আবার ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি
তাহলে পাবো কি ফাংশন অফ ওয়াই ওয়াই, অর্থাৎ দ্বিতীয়বার অন্তর্কলন। দেখো এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা কত পাই, -6 পাই। এরপর আসো ফাংশন অফ এক্স ওয়াই, যে কথা ফাংশন অফ ওয়াই এক্সটাও কি একই কথা। দেখো ফাংশন অফ এক্স কে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করবো, দেখো -4 হয় না, তাহলে ফাংশন অফ এক্স ওয়াইটা কি -4, বা ফাংশন অফ ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাও কি হয়, -4ই হয়। তাহলে দেখো আমরা এখানে ফাংশন অফ এক্স এক্স, ফাংশন অফ ওয়াই ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই পেলাম, আর এক্স ওয়াই এর মানটাকে আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো এফ স্কোয়ার এক্স ওয়াই। এরপরে এক্স এক্স আর ওয়াই ওয়াই এর মানকে গুণ করে কত পেলাম, 72 পেলাম, যা হচ্ছে 16 এর থেকে কি বড়, অর্থাৎ এই ফাংশন অফ এক্স এক্স এবং ফাংশন অফ ওয়াই ওয়াই এর গুণফলটা বড়, আর এফ স্কোয়ার এক্স ওয়াই এর মানটা কি ছোট, তাহলে অপেক্ষকটা হয় সর্বোচ্চ, না হয় কি হবে সর্বনিম্ন। যেহেতু এক্স এক্স ওয়াই ওয়াই দুইটাই কি ঋণাত্মক, সেহেতু অপেক্ষকটা কি হবে সর্বোচ্চ। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটি ম্যাথ প্র্যাকটিস করি, আর এটা একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম হচ্ছে এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এরপর হচ্ছে পর্যাপ্ত শর্ত, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর আজকে আমার স্মার্ট বোর্ডে প্রথম ক্লাস তো, যার কারণে লেখাটা অনেক বাজে হচ্ছে। আজকে একটু কষ্ট করে লেখাগুলো ধরে নাও, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়তো লেখাগুলো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে চলো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। ধরো আমাকে দেওয়া আছে z ইকুয়াল 5x স্কয়ার, z ইকুয়াল 5x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy প্লাস 7y প্লাস 4xy। হ্যাঁ, তাহলে আমাকে কি দেওয়া আছে, z ইকুয়াল 5x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 36x প্লাস 7y এবং প্লাস 4xy। এই অপেক্ষকটা হতে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বা এই অপেক্ষকটা হতে স্যাডেল বিন্দু নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা চলে যাব কিসে, প্রয়োজনীয় শর্তে। তো এই প্রয়োজনীয় শর্তে আমরা জেড অপেক্ষকটাকে অন্তর্কলন করব এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, তো জেড অপেক্ষকটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এখানে পুরো জেড অপেক্ষকটা লিখে ফেলবো ইকুয়াল 0, আমি লিখলাম না, তোমরা পরীক্ষা লিখে নিবে অবশ্যই। হ্যাঁ, তো এখানে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কত হয়, 10x মাইনাস এক্স অন্তর্কলন করলে মাইনাস 30, আর এখানে হবে প্লাস এক্স অন্তর্কলন করলে ওয়াই 1 এর সাথে 4y কে গুণ করলে 4y ইকুয়ালস কত 0, বা এখান থেকে আমরা 10x কে রাখলাম, মাইনাস 30 এখানে এসে হয়ে গেল প্লাস 30, প্লাস 4y এখানে এসে হয়ে গেল মাইনাস 4y, বা x ইকুয়াল 30 ডিভাইডেড বাই মাইনাস 4y ডিভাইডেড বাই 10। সুতরাং x এর মান হবে 30/10 ইকুয়ালস 3 মাইনাস 4/10, এটাকে বলা যায় 2/5, অর্থাৎ 0.20, 2/5 সরি 0.40, 0.40। হ্যাঁ, আর এখানে হবে y, এটাকে ধরে নিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। ওকে, এরপরে আসো আমরা এই জেড অপেক্ষকটাকে অন্তর্কলন করব y এর সাপেক্ষে। হ্যাঁ, ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই, এখানে আমরা পুরো জেড অপেক্ষকটাকে লিখবো ইকুয়ালস হচ্ছে কি 0, বা আমরা এই জেড অপেক্ষকটাকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি, এখানে ওয়াই নাই 0, এখানে ওয়াই আছে, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, অর্থাৎ মাইনাস 6y, এখানে ওয়াই নাই 0 প্লাস 7y প্লাস 4x ইকুয়ালস কত 0। আমরা যখন x এর সাপেক্ষে অন্তর্কলন করছি তখন x কে রাখছি বাম পাশে, আদার্স নিয়ে গেলাম ডান পাশে, এখনো তাহলে আমরা x কে রাখবো বাম পাশে, আদার্স নিয়ে যাব ডান পাশে, অর্থাৎ 4x মাইনাস 6y, এখানে আসলে প্লাস 6y হবে,
প্লাস 7y এখানে আসলে কি হবে মাইনাস 7y, বা 4টা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে, এ পাশে আসলে কি হবে ভাগ হবে 6y মাইনাস 7y, 4টা গুণ আছে এখানে এসে কি হবে ভাগ হবে। সুতরাং আমরা x এর মান পেলাম 6/4 অর্থাৎ 3/2 1.5y, আর এখানে হচ্ছে 7/4 প্লাস মাইনাসে মাইনাস 7/4 ইকুয়ালস 1.75y মাইনাস 1.75y। এই y তো এখানে দুইটা হবে না, সরি একটু ভুল হয়েছে, এখানে একটা y হবে। আর এটাকে যদি আমরা 6y হয় আর এখানে 4x হবে, তাহলে প্লাস 4x, আর এটা 7, সরি এটা হবে শুধুমাত্র 7, y কে অন্তর্কলন করলে 1, 1 এর সাথে 7 কে গুণ করলে কি হবে শুধুমাত্র 7 হবে। হ্যাঁ, আর এই প্লাস 7 এখানে আসলে কি হবে মাইনাস 7 হবে, আর 4টা এখানে গুণ আছে এখানে আসলে কি হবে ভাগ হবে, অর্থাৎ 6/4 1.5y আর মাইনাস 7/4 ইকুয়ালস কি হবে মাইনাস 1.75। এটা হচ্ছে আমাদের কত নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এখন 1 নাম্বারটা হচ্ছে x আর 2 নাম্বারটাও হচ্ছে কি x, তাহলে আমরা 1 ও 2 নংকে সমতা করব। হ্যাঁ, 1 ও 2 নং সমতা করে পাই। হ্যাঁ, এখন আসো আমাদের 1 নংটা কি আছে 3 মাইনাস 0.40y, আর 2 নংটা কি আছে 1.5y মাইনাস 1.75, বা এই যে আমাদের মাইনাস 0.40y প্লাস 1.5y এখানে আসলে কি হবে মাইনাস 1.5y, আর এখানে আছে মাইনাস 1.75 আর প্লাস 3 এখানে আসলে কি হবে মাইনাস 3, বা এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস 1.90y, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস 1.75 আর মাইনাস 3, এটা হবে মাইনাস 4.75, বা y ইকুয়াল মাইনাস 4.75 আর এই যে মাইনাস 1.90 এটা গুণ আকারে আছে এখানে এসে কি হবে ভাগ। সুতরাং y এর মান কত হয় 4.75 মাইনাস মাইনাসে প্লাস 4.75 ভাগ 1.90 ইকুয়ালস 2.5। 2.5 এটা কার মান y এর মান। এখন এই y এর মান আমরা 1 অথবা 2 নং এ বসাবো। y এর মান 1 নং এ বসালে যা হবে আমাদের 2 নং এ বসালেও কি y এর মান x এর মান তাই হবে। দেখো আমরা যদি 1 নং এ বসাই x ইকুয়ালস 3 মাইনাস 0.40 এখানে কত হবে 2.5 ইকুয়ালস এটা 1 হওয়ার কথা, হ্যাঁ 1, তাহলে 3 থেকে 1 গেলে x এর মান কত হবে 2। আবার আমরা যদি এখানে বসাতাম তাহলে 1.5 ইন্টু 2.5, তাহলে 1.5 এর সাথে 2.5 কে গুণ করলে 1.5 ইন্টু 2.5 ইকুয়ালস হয় হচ্ছে 3.75, মাইনাস দিব তখন আমরা 1.75 ইকুয়ালস তাও কি হয় 2 হয়। তার মানে আমাদের প্রয়োজনীয় শর্তে y এর মান এবং x এর মানটা কি 100% সঠিক। আমাদের y এর মানটা যদি ভুল হতো তাহলে তুমি 1 নং এ বসালে x এর মান একটা পেতা, 2 নং এ বসালে x এর মান আরেকটা পেতা। যেহেতু আমাদের y এর মান 1 নং এ বসালে যা হচ্ছে 2 নং এ বসালেও কি হচ্ছে তাই হচ্ছে, তার মানে আমাদের প্রয়োজনীয় শর্তে x এবং y এর মানটা কি 100% সঠিক। এখন আমরা চলে যাব কিসে পর্যাপ্ত শর্তে। আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে প্রয়োজনীয় শর্তটা। দেখো প্রথমে z অপেক্ষক আছে, এখানে স্বাধীন চলক আছে কয়টা দুইটা, সেজন্য আমরা ডেল্টা z বাই ডেল্টা x লিখলাম, অর্থাৎ আমরা z অপেক্ষককে অন্তর্কলন করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তো দেখো এই 5x স্কয়ার এটাকে অন্তর্কলন করলে 10x হয়, এটাকে অন্তর্কলন করলে 0 হবে যেহেতু x নাই, এটাকে অন্তর্কলন করলে হবে 1, 1 এর সাথে এটাকে গুণ করলে হবে -30, এটাকে অন্তর্কলন করলে 0 হবে কারণ এখানে x নাই, এটাকে অন্তর্কলন করলে 1 হবে, 1 এর সাথে 4y কে গুণ করলে কি হবে 4y = 0। 10x রাখলাম, -30 এই পাশে এসে হলো +30 + 4y এই পাশে হলো -4y। 10টা এখানে গুণ আকারে আছে, এখানে এসে কি হয়ে গেল ভাগ হলো, 30/10 কত হবে 3 প্লাস আছে -4/10 = 0.40y। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ।
এরপর আমরা জেড অপেক্ষককে অন্তর্কলন করব ওয়াই এর সাপেক্ষে। এখানে ওয়াই নাই 0, এখানে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার আগে এসে গুণ হয়েছে, ওয়াই এর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, তাহলে 6y। এখানে ওয়াই নাই 0, এখানে ওয়াই আছে, ওয়াই কে অন্তর্কলন করলে 1, 1 এর সাথে 7 কে গুণ করলে কি হবে 7। এরপর এখানে ওয়াই কে অন্তর্কলন করলে 1, 1 এর সাথে 4x কে গুণ করলে কি হবে 4x ইকুয়ালস কত 0। হ্যাঁ, এরপরে আসো -6y, এখানে আসলে +6y, +7 এখানে আসলে -7, 4টা গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হলো 6/4 1.5, +7 আছে -7/4 1.75। এরপরে আমাদের 1 নংটাও হচ্ছে কিসের x এর, 2 নংটাও কিসের x এর, যার কারণে আমরা 1 ও 2 নংকে সমতা করে পেলাম। 1 নম্বরে 1 নং এর মান বসালাম, 2 নম্বরে 2 নং এর মানটা বসালাম। এরপরে বসানোর পর -0.40y, প্লাসটা এখানে এসে মাইনাস হলো, +3 এখানে গেলে -3 হলো, -0.40 -1.5, দেখো ক্যালকুলেশন করে -1.90y, আর এটা হয় -4.75, আর -1.90 এখানে গুণ আকারে আছে, এখানে এসে কি হলো ভাগ হলো, এটা ভাগ এটা কত হয় 2.5। এই 2.5 1 নং বা 2 নং এ বসে x এর মান কত পেলাম 2 পেলাম। তার মানে আমাদের প্রয়োজনীয় শর্তটা কি শেষ। আমরা এখন চলে যাব কিসে, পর্যাপ্ত শর্তে চলে যাব। হ্যাঁ, আসো পর্যাপ্ত শর্তে আমরা বের করব ফাংশন অফ এক্স এক্স, ফাংশন অফ ওয়াই ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই, আর হচ্ছে এফ স্কোয়ার এক্স ওয়াই। হ্যাঁ, তো আমরা ফাংশন অফ এক্স এক্সটা কিভাবে বের করব? ওই যে আমরা জেড অপেক্ষককে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি না, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, আর এটা হচ্ছে আমাদের ফাংশন অফ ওয়াই। ফাংশন অফ এক্স করে যেটা পেলাম, অর্থাৎ এই যে এই লাইনটাকে পেলাম, আর ফাংশন অফ ওয়াই করে এটা পেলাম। এখন এই ফাংশন অফ এক্স, এই যে 10x - 30 + 4y, এটাকে আমি যদি পুনরায় আবার এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে হবে কি ফাংশন অফ এক্স এক্স। দেখো এটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে, এক্স এর অন্তর্কলন করলে 1, 1 এর সাথে 10 কে গুণ করলে হবে 10, আর বাদ বাকি সব তো কি হয় 0 হয়, তাই না? তাহলে ফাংশন অফ এক্স এক্স এর মান কত পেলাম আমরা? ফাংশন অফ এক্স এক্স এর মান পেলাম 10। এরপরে আসো ফাংশন অফ ওয়াই ওয়াই। কিভাবে? ওই যে জেড অপেক্ষকে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করছি, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, এটা পেলাম। এখন এটাকে আমরা আবার ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা কি পাবো? ফাংশন অফ ওয়াই ওয়াই। এই লাইনটাকে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি কত হয় -6, এখানে কোথাও ওয়াই নেই, তাহলে কি হবে 0। তাহলে আমাদের ফাংশন অফ ওয়াই ওয়াইটা কত -6। ওকে, এরপরে আসো ফাংশন অফ এক্স ওয়াই। হ্যাঁ, এই ফাংশন অফ এক্স ওয়াই মানে হচ্ছে এই যে ফাংশন অফ এক্স, এটাকে ওয়াই এর সাপেক্ষে করলে যা হবে, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই যে কথা, ফাংশন অফ ওয়াই এক্সটাও কি একই কথা। এই ফাংশন অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করো, কত হয় +4। আবার ফাংশন অফ ওয়াই কে এক্স এর সাপেক্ষে করো, তাও দেখো কত হয় +4ই হয়, তাই না? তাহলে আমাদের ফাংশন অফ এক্স ওয়াইটা কত হবে +4। আর আমরা এটাকে যখন হোল স্কোয়ার করব, তখন হয়ে যাবে এফ স্কোয়ার এক্স ওয়াই, কত হবে 16। এখন ওই যে আমরা পর্যাপ্ত শর্তে দেখবো এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াইটা কত হয়, ফাংশন অফ এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াই হয় 10 ইন্টু -6 ইকুয়াল কত হয় -60। হ্যাঁ, তার মানে কি দেখা যাচ্ছে, আমাদের ফাংশন অফ এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াই এর গুণফলটা হচ্ছে ঋণাত্মক, আর এফ স্কোয়ার এক্স ওয়াই এর মানটা হচ্ছে কি ধনাত্মক। তাহলে আমাদের এই এক্স এক্স ইন্টু, যেহেতু আমাদের ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াই এর মানটা ছোট, আর এফ স্কোয়ার এক্স ওয়াই এর মানটা কি বড়, তাহলে এই অপেক্ষকটা জেড অপেক্ষকটা হতে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? অনমনীয় বিন্দু বা স্যাডেল বিন্দু। এখন কি অনমনীয় বিন্দু হবে নাকি স্যাডেল বিন্দু হবে? আমরা জানি যদি এটা ছোট হয় আর এটা বড় হয়, অনমনীয় বা স্যাডেল বিন্দু পাওয়া যায়। যদি ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই একই চিহ্ন যুক্ত হয়, অর্থাৎ এক্স এক্স এর মানও প্লাস ওয়াই ওয়াই এর মানও কি প্লাস, তাহলে অপেক্ষকটা হতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আর যদি ভিন্ন চিহ্ন যুক্ত হয়, অর্থাৎ এই যে দেখো 10 এর মান প্লাস, আর এই যে ফাংশন অফ এক্স এক্সটা কি প্লাস, আর ওয়াই ওয়াই এর মানটা কি মাইনাস,
তাহলে আমাদের এক্স এক্স আর ওয়াই ওয়াইটা কি ভিন্ন চিহ্নযুক্ত, তাহলে অপেক্ষকটা হতে কি পাওয়া যাবে, স্যাডেল বিন্দু পাওয়া যাবে। তো আমরা লিখবো যেহেতু আমাদের ফাংশন অফ এক্স এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ওয়াই লেস দেন এফ স্কোয়ার এক্স ওয়াই এবং ফাংশন অফ এক্স এক্স ও ফাংশন অফ ওয়াই ওয়াই ভিন্ন চিহ্নযুক্ত, ভিন্ন চিহ্ন যুক্ত, সেহেতু অপেক্ষকটি হতে স্যাডেল বিন্দু পাওয়া যাবে। আর সেই স্যাডেল বিন্দুগুলো হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল, এখানে এক্স এর মানটা কত 2 আর ওয়াই এর মানটা কত 2.5, তাহলে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে কত 2.5। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে নক করবে, আমি ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকু, আল্লাহ হাফেজ।